আপনার বাজনার জন্য। তো আমি আপনাকে একটু প্রশ্ন করি। জি বলুন। সেটা হলো যে আপনি কি গিটার নিয়মিত বাজান প্রফেশনালি? আমি আসলে আমি তাপস মল্লিক। আমি মাল্টিপ্লেয়ার। আমার বেসিক হচ্ছে কিবোর্ড, আচ্ছা, আচ্ছা। পিয়ানো। পাশাপাশি গান করি। আমি একজন মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজিশন করি। হুম। পাশাপাশি গিটার, উকুলেলে, তবলা, নাল সবই প্লে করে থাকি। তো গিটারটা আসলে আমার বেসিক না, আমি যেটুকু বাজাচ্ছি এটা আমার নিজের দক্ষতাই আর কি। আচ্ছা, 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 আচ্ছা। কারো কাছ থেকে প্রশিক্ষণ নেননি? নেই নাই নিজে, একদমই না, নিজে? ঠিক হ্যাঁ। দেখেছি তো অবশ্যই। হুম, হুম, হুম। গিটারটা আসলে বেসিক শিক্ষা ছাড়াই আমি প্লে করি। আচ্ছা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করি যে আমাদের ঐতিহ্য আ অনেক বড় সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। তো সেখানে যে ঐতিহ্য ছিল, এখন বর্তমান সময়ের প্রজন্মেরা আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারছে না। এ ব্যাপারে আপনি কি মনে করেন? আসলে এতগুলো এখন সঙ্গীত তো আসলে গুরুমুখী বিদ্যা। আসলে আমরা যারা গুরু ধরিনি, আমাদের সঙ্গীত চর্চার অনেক কিছু আমাদের অজানা আছে। তো যদিও বা আমিও আমার জন্ম 90 সালে, তো সেই ক্ষেত্রে আমিও আগের প্রজন্মটা আমিও ফলো করে আসছি। তা আমার ব্যক্তিগতভাবে আমার বলাটা হচ্ছে, আমি সঙ্গীতটাকে আমরা আগে আমাদেরকে লালন করতে হবে। তো এখন বর্তমান প্রজন্মের আমরা বিভিন্ন রকম অনেক কিছুই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত বলা যে আসলে সবাই সঙ্গীতটাকে সেইভাবেই লালন করেন, and সঠিক জিনিসটা আপনারা ধারণ করেন। সেই ক্ষেত্রে অবশ্যই গুরু ধরতে হবে, and জানতে হবে। সঙ্গীত বিষয়ে না জানলে, আমরা যদি না জানি তাহলে অনেক কিছুই আমরা না জেনে করে ফেলি, যেটার কারণে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আমরা যেগুলো দেখান না সেগুলো দেখতে হচ্ছে। এই হুম। বিষয়ে আমাদের নিজেদেরকেই সতর্ক হতে হবে। না, আপনার কথাটা অনেক সুন্দর এবং বুঝেছি। আপনি নিজে গুরু ধরার কথা বলছেন এবং আপনি নিজে, নিজে শিখছেন, ভালো করছেন। আমি বলছিলাম যে অতীতের যে সেই ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য এটা আমরা অনেকেই ধরে রাখছি, আর অনেকে ধরে রাখতে পারছি এখনকার না। প্রজন্মের এই সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ধারাবাহিকতায় আমরা এখন কি ঠিক আছি? আমরা আগের মতো আসলেই নাই। এটা আমরা বিভিন্ন সেই আপনার সঙ্গীতের বিভিন্ন রকম চলন আছে, বিভিন্ন সাইড আছে, যেগুলো আসলে আগের মতো নাই। না, আমরা চেষ্টা করি ধরে রাখার আর কি। এবং বাকি ব্যক্তিগত যারা আছেন তাদেরকেও, এই জন্য আমি আগেই বললাম যে সব দিকেই আমাদেরকে বিষয়টাকে লালন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে হয়তো আমরা সঠিক রাস্তায় ফিরে আসতে পারবো সঙ্গীত নিয়ে। যেমন ধরেন আপনার আব্দুল করিম, তারপরে আমরা যদি লালনের কথা বলি, তারপরে আমরা যদি হাসন রাজার কথা বলি, এই সমস্ত গান এবং বর্তমান যে গীতিকার তাদের এখনো কিন্তু সেই কালজয়ী গানগুলো আমরা উপেক্ষা করতে পারি না। তো সেই গানের জায়গাটা এখন নতুন করে কেউ আসতেছে না, সৃষ্টি হচ্ছে না। আরো একটু বলি যে ধরেন আমরা যদি আরো পার্শ্ববর্তী দেশ বাংলা গান যারা গায় তাদের যেমন মান্না দে, হেমন্ত এখনো আমরা ছাড়তে পারি না। তো সেক্ষেত্রে এখনকার সময়ে এরকম কালজয়ী শিল্পীর উদ্ভব কেন হচ্ছে না বা হচ্ছে কি আপনার ধারণা আপনি শিল্পী হিসাবে কি মনে না, করেন? আমরা দেখেন, আমরা যেমন আমি নিজেই আগের গানগুলো কিন্তু আমি অনেক ফলো করি, আর এখনো ভালো লাগে। আমি নিজেও চেষ্টা করি সেই গানগুলোকে ধরে রাখার। যেমন ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক কম্পোজার, অনেক মিউজিক ডিরেক্টর, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক শিল্পী আছে যাদের চাহিদা আছে যে আমি গান করব, আমি সঙ্গীত করব, ভালো কিছু করার। আসলে আমাদের বোধহয়, আমার কাছে এটা পার্সোনালি মনে হয় যে আমাদের গাইডলাইনের আসলে খুব অভাব বাংলাদেশে। হুম, যেটা হুম। আমরা আমরা যদি না শিখতে পারি, সঠিক জায়গা না পাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করে জানবো বিষয়গুলো। তা আমার কাছে এটাই মনে হয় যে আসলে ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের সঠিক আমাদের সঠিক জায়গাটা দরকার, যেখানে আমরা ভালো একটি গাইডলাইন পাবো। আর আগের ঐতিহ্যের যদি কথা বলি, এই ধরনের গুণী মানুষগুলো যারা আছে, যেমন আপনি কিছু নাম বললেন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, আমাদের বাংলাদেশেও অনেক গুণী আছেন। হ্যাঁ, লালন সাঁইজি, রবীন্দ্রনাথ ঠাকুর। তো ইনাদের আসলে
আমরা কি বলবো, এগুলো কখনো হারিয়ে যাবে না, এটা কখনো সম্ভব না। সম্ভব না। আমরা নতুন প্রজন্মই আসবো, আবার হারিয়ে যাব, কিন্তু এগুলো হারানোর জিনিস না। আর সেগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তারা কি বলেছেন, কি করেছেন, সেগুলোকে যদি আমরা এখনকার প্রযুক্তিতে, এখনকার সিস্টেমে যদি আমরা সেগুলোকে লালন, চেষ্টা করছে, অনেকেই চেষ্টা করছে, আসলে কতটুকু কার মনে কে জায়গা করতে পারছে এটা, এখন তো সোশ্যালের যুগে, এই জন্য অনেক কিছু দেখতে পাচ্ছে সবাই, অনেক অনেক কিছু ভালো লাগছে। যেমন ধরেন একটা এই শাহ আব্দুল করিমের গান অনেকেই কিন্তু ফিউশন করে, আবার মানে নতুন নতুন কিছু নাই, পুরোনোগুলোকেই কিন্তু সব আবার কাভার করছে অনেক কিছু। তো এইভাবেই আসলে সবাই আগানোর চেষ্টা করে, কিন্তু আসলে সঠিক গাইডের জন্য হয়তো আমরা আগাইতে পারছি না। আপনাকে শেষ একটা প্রশ্ন করি যে আমাদের এখনকার প্রেক্ষাপটে সামাজিক প্রতিবন্ধকতা সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে ধ্যান ধারণাগতভাবে বিভিন্ন রকমের কারণে, তো সেখানে আমরা এমনও দেখেছি যে বাউলদের চুল কেটে দিচ্ছে, তাদের দোতারা ভেঙে ফেলতেছে, অথবা আমাদের যে জলের গানের যে ভদ্রলোক, উনি আক্রান্ত এবং ওনার যে দীর্ঘদিনের সংগৃহীত যে বাদ্যযন্ত্রগুলো ভেঙে পুড়িয়ে দিয়েছে। তো এই যে বর্তমান যে প্রতিবন্ধকতা, এইটা কিভাবে দেখেন আপনি? এটা আমি একজন সঙ্গীত মনা মানুষ হিসেবে আমি বলতে চাই যে যারাই আসলে এই জিনিসগুলো, মানে এই সহিংসতাগুলো সৃষ্টি করে, যেমন এই যে রাহুলদার বাসার ব্যাপারটা, আমি সঠিক তথ্যটা আমি জানি না, তবে আমি যতটুকু শুনেছি সেটা হয়তো বা ও অন্যভাবে ব্যাপারটা ঘটেছে। যে আমি শুনেছি যতদূর যে অন্য একটা ফ্যাক্টরি না কি যেন ছিল, আমি এটা আসলেই সঠিক জানি না, আমি সেটা সঠিক বলতে পারবো না। আমি এতটুকু শুনেছি যে এটা রাহুল দাও নাকি নিজে বলেছেন যে আহ, অন্য একটা অ্যাক্সিডেন্টে তার বাসায় আগুনটা লাগছে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। তার আগে আমি শুনেছিলাম যে তার বাসায় আসলে আগুন জ্বালানো হয়েছে এবং বাদ্যযন্ত্রগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমি বিষয়টা আসলে সঠিক না জেনে আমি বলতে পারবো না। আমি তবে যতটুকু শুনেছি। যেভাবেই আর আরেকটা বললেন যে আপনি যে বাউলদের ব্যাপারটা, বাউল শিল্পীদের চুল কেটে দেওয়া বা এই ধরনের যারা কার্যক্রমগুলি করছে, তাদের উদ্দেশ্যেই বলবো, দেখেন আসলে সব মানুষ বা হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, তো শিল্পীদের মধ্যেও কিন্তু সবাই কিন্তু একরকম না। বাউল হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য। হ্যাঁ, সেটাকে হয়তোবা কিছু কিছু সংগঠনভাবে যারা গান করেন বাউল শিল্পী, যেমন মেয়ে কিছু আর্টিস্ট আছে যারা অশ্লীলভাবে কিন্তু বাউল জগৎটাকে নষ্ট করেছে। এরকম অনেক ভিডিও আমি দেখেছি, আসলে আমি নিজেও, আমি খুব লজ্জার সাথে বলছি, আমার নিজেরও খুব ঘৃণা মানে লাগে। বিকৃত করে হ্যাঁ, গাওয়া বিকৃত, আর কি। পুরোটাই বিকৃত করছে and খুবই অশ্লীলতা করছে। তাদের ক্ষেত্রে বলবো এটা সমাধান করার মতো একটা কিন্তু ব্যাপার থাকে। সেক্ষেত্রে ভাঙচুর, চুল কেটে দেওয়া, এটা করলে আসলে এটা কোনো সমাধান হয় না, সমাধান এভাবে আসলেই হয় না। ব্যাপারটা দুঃখজনক। আপনাদের কাছেও আমি আসলে এই প্রশ্নটা রাখতে চাই, কমেন্টে আপনারা জানিয়ে দেবেন এটা কি আসলে সমাধান। সমাধানের প্রত্যেকটা সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করাই যায়। তো বাউলদের ক্ষেত্রেও আমি বলবো, ভাই আপনারা শ্রদ্ধাভাজন যারা আছেন, আপনারা বাউল গান করেন, সেটার ঐতিহ্যটা আপনারাও সম্মানের সাথে ধরে রাখেন, যাতে আমাদের শিল্পী সমাজের বিরুদ্ধে কেউ বিকৃত কথা, অশ্লীলতা কোনো কিছু প্রমাণ না দিতে পারে বা বলতে না পারে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন এবং আপনার যে গিটারের টোনটা আসলেই প্রফেশনাল লাগছে আমার কাছে। তো শেষের দিকে একটু আপনি একটু সামান্য বাজিয়ে শেষ করব আমরা। ঠিক আছে, আপনি যেহেতু ঐতিহ্যবাহী অনেক গুণী মানুষদের নাম বলেছেন, তো আমার খুব প্রিয় একটি শ্যামল মিত্রের গান আমি 2 লাইন শোনাবো আপনাকে। লোকে বলে যে হায় নীলা নাকি, কারো সয় না। লোকে বলে যে হায় নীলা নাকি, কারো সয় না। তাই আমার আকাশ মেঘে ঢাকা, নীল কবু হয় না।
নদী আমার সুনীল সাগর শুধুই কেঁদে মরে। এ কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। ওহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, যা আপনি দেখছেন। খুব ভালো গেয়েছেন। আমি ক্ষুদ্র আপনাকে মানুষ, চেষ্টা করি অসংখ্য আর কি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই মিউজিক হ্যাভেনে আসার জন্য। আজকে বোধহয় আপনি কাকতালীয় ভাবে এসেছেন যদিও বা। অবশ্যই, অবশ্যই তো কাকতালীয়ভাবে। আমি কাকতালীয় না, আমি একটা ভায়োলিন কেনার চেষ্টা করছিলাম এবং সেই ইচ্ছেতেই এসছিলাম। তো যাই হোক, আমি ওই মণ্ডলের গিটারটা আশা করছি যে আগামী 30 তারিখের মধ্যে আপনাদের অফারটা ধরবো। আর দর্শক মণ্ডলী, আপনাদেরও আমন্ত্রণ থাকলো হ্যাভেন মিউজিক হ্যাভেন মিউজিক হ্যাভেনে আসার জন্য। এত সুন্দর একটা দোকান শাহালি প্লাজায় হয়তো অনেকেই জানেন না, আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। আপনারা অবশ্যই এখানে এসে আমি আরেকটু দর্শকদের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু একটা ভিডিও হচ্ছে আমি আসলে বুঝতে পারি নাই। আপনি আমার অনেক সিনিয়র ব্যক্তি, আমার বাবার বয়সী, আমি আপনাকে আঙ্কেলই বলি। আঙ্কেল, আপনার পরিচয়টা আসলে আমি জানি না, যদিও বা আপনাকে চিনি না। তো যেহেতু আপনি ভিডিও করেছেন, আমি দর্শকদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আমাদের মিউজিক হ্যাভেন হচ্ছে আমাদের এটা পূর্বে অন্য একটা কোম্পানি ছিল, যদিও বা মিউজিক হ্যাভেনটা আমাদের রিসেন্ট 1 বছর হয়ে গেছে আমরা অনলাইনে আমরা সব কিছু সার্ভিস দিতাম। তো আমাদের এই গ্র্যান্ড ওপেনিং হয়েছে আমাদের গত মাসেই। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের মিউজিক হ্যাভেনে আপনারা সর্বোচ্চ লেটেস্ট মডেল যেগুলো বাংলাদেশে একমাত্র মিউজিক হ্যাভেন আমরাই করি, যেমন কিবোর্ড আছে, অক্টোপ্যাড আছে, আমাদের গিটার অ্যাক্সেসরিজ অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন, উকুলেলে সহ অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্টগুলো। তো সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যারা অনেক আছে আঙ্কেল, যে দেখবেন টাকার অভাবে অনেক ট্যালেন্ট মিউজিশিয়ান আছে যারা রাইট, রাইট। টাকার অভাবে কিন্তু ইনস্ট্রুমেন্ট কিনতে পারে না। তো আসলে আমরা তো চেষ্টা করি তাদের জন্য যে বাংলাদেশে অন্যান্য ইম্পোর্টাররা যেই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো খুব কম দামেই সম্ভব, অ্যান্ড ওই প্রফেশনাল ইনস্ট্রুমেন্টগুলোর সাথে কম্পেয়ার বা কম্পিটিশন করার মতো ইনস্ট্রুমেন্টগুলো আমরা কিন্তু টার্গেট করি, অ্যান্ড খুবই কম দামে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করি যাতে তারা কিনতে পারে আমাদের থেকে। যেমন ধরেন এক্সাম্পল দিই আমি, ধরেন একজন অক্টোপ্যাড প্লেয়ার, ইলেকট্রিক একটা যন্ত্র যেটার দাম এখন মার্কেটে হয়তো বা সেটার প্রোডাকশনও এখন কম, SPD20, তো SPD20 প্রো আছে যেগুলো আপনার 1 লাখ টাকার উপরে ঊর্ধ্বে দাম। তো আমরা সেটাকে টার্গেট করে, যেমন MS P20 প্রো, একটু ক্যামেরাটা ধরবেন, আমাদের MS P20 প্রো আছে। ওটা আমরা সেম তার থেকে অনেক আপডেট, অনেক টোন, অনেক স্যাম্পলিং করে বাজানোর মতো একটি প্যাড। হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলি, এরকম শুধু প্যাড না, এরকম অনেক কিবোর্ড আছে যেগুলো আমরা তার থেকে অর্ধেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন, সর্বোচ্চ লেটেস্ট, অ্যান্ড শুধুমাত্র মিউজিক হ্যাভেন, যেটা বাংলাদেশে অন্য কোনো ইম্পোর্টার করে না, আপনারা পাবেনও না। তো দেরি না করে আপনারা সবাই চলেছেন, আপনাদের জন্য সর্বোচ্চ সেবা দেওয়ার আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ, সবাই ধন্যবাদ, ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।